গুড মর্নিং এলিটিয়ান্স, গুড মর্নিং। প্রত্যেকে তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে যাও। আমরা সবাইকে ইএনভিএস ক্লাসে স্বাগত। কেমন আছো বলো, প্রত্যেকে কেমন আছো? আমরা ইএনভিএস এর যেটা দ্বিতীয় অধ্যায় বায়োডাইভার্সিটি, আমরা সেই অধ্যায়টা শুরু করেছিলাম। আগের দিন জীববৈচিত্র্য কি জাস্ট অল্প কিছুই আমরা পড়েছিলাম, বিশেষ কিছু পড়িনি। আগের দিন আমরা জীববৈচিত্র্য কি, কে প্রথম জীববৈচিত্র্য শব্দটি আমাদের জানিয়েছিলেন, তারপর জীববৈচিত্র্য শব্দটি প্রথম কে বইয়ে লেখেন, এইগুলো আমরা টুকিটাকি জেনেছিলাম, তাই তো? আর 2020 সালে আর 2024 সালে আমরা বিশেষ কিছু নতুন প্রাণীদের পেয়েছিলাম, যেটা আমাদের বায়োডাইভার্সিটি বোর্ড আমাদেরকে জানিয়েছিলেন। সেই কিছু প্রাণীর নাম আমরা জাস্ট পড়েছিলাম আগের দিন। গুড মর্নিং গুণশ্রী, গুড মর্নিং মধুমিতা। সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। তোমাদের তো এখন সকালে স্কুল হচ্ছে মনে হয়, তাই না? তোমাদের তো মনে হয় এখন মর্নিং এ স্কুল হচ্ছে। তো চলো, আজকে আমরা আমাদের পরবর্তী ক্লাস, যেটা আমাদের জীববৈচিত্র্যের পার্ট 2 রয়েছে। আমরা জীববৈচিত্র্য তো কালকে পড়ে নিলাম, কি কাকে বলে, জীববৈচিত্র্যটা কি রকম, মানে কাকে বলে আমরা মেনলি পড়েছি, আর কে আবিষ্কার করেছিলেন, কিছু নতুন প্রাণীর নাম বলেছিলাম। এবার আজকে আমরা পড়বো জীববৈচিত্র্যের গুরুত্ব, মানে জীববৈচিত্র্যটা যে রয়েছে, আমাদের বায়োডাইভার্সিটি রয়েছে, সে বায়োডাইভার্সিটির গুরুত্ব কি, মানে আমাদের জীবনে কতটা গুরুত্ব, আমাদের বাস্তুতন্ত্রে কতটা গুরুত্ব, আমাদের সামাজিক ভাবে কতটা গুরুত্বপূর্ণ, এবং অর্থনৈতিক ভাবেও আমাদের জীববৈচিত্র্য কতটা এফেক্ট ফেলে আমাদের জীবনে, সেইটা আমরা আজকে পড়বো। ঠিক আছে? অনেক ভাবে আমাদের যে বিভিন্ন ওষুধ রয়েছে, সেই ওষুধের ক্ষেত্রেও আমাদের বিভিন্ন গাছপালার প্রয়োজন হয়, আয়ুর্বেদিক ভাবে তৈরি হয়। তারপর বিভিন্ন আয়ুর্বেদিক বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে আমাদের গাছপালার উদ্ভিজ থেকে, প্রাণীজ থেকে বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন মানে অংশ থেকে, ধরো পাতার কে পেস্ট করে রস থেকে নেওয়া হয়, গাছের কাণ্ড বা মূল বাকল এইগুলো থেকে ঔষধি বার করা হয়। ঠিক আছে? এইগুলো তো আমরা কোথা থেকে পাচ্ছি? এগুলো তো আমাদের একটা জীববৈচিত্র্যের পার্ট, তাই তো? আমাদের পরিবেশে যে উদ্ভিদ রয়েছে, সেটা একটা জীববৈচিত্র্যের মধ্যে একটা পড়ছে। তাহলে এই যে একটা গাছ থেকে একটা ঔষধ তৈরি হচ্ছে, সেই ওষুধটা আমাদের জীবনে কাজে লাগছে, সেইটা আমরা ব্যবহার করে আমরা সেরে উঠছি। তাহলে জীববৈচিত্র্যের জন্য আমাদের এটা হচ্ছে। তাহলে এই যে গুরুত্বটা কতটা এবং কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, আমরা আজকে সেই জিনিসটাই পড়বো। ঠিক আছে? আচ্ছা, তার আগে কালকে যারা ক্লাসটা ছিলে, কালকে না, কবে আগের দুদিন আগে সোমবার হয়েছিল তোমাদের ক্লাসটা। সৃজা ছিল, আর বাকি ছিল কয়েকজন, আমার মনে নেই নামগুলো। তো বলো তো, জীববৈচিত্র্য শব্দটি বইয়ে প্রথম কে লেখেন? জীববৈচিত্র্য শব্দটি তিনজন আমরা নাম পেয়েছিলাম, তার মধ্যে দুটো নাম আমরা খুব ভালোভাবে মনে রাখতে বলেছিলাম। যেটা আমাদের 1985 সালে জীববৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন, তার নাম বলো। আর জীববৈচিত্র্য শব্দটি বইয়ে, মানে আমাদের পুস্তকে প্রথম কে লেখেন, যিনি লেখেন, তাকে কিন্তু আমরা ফাদার অফ দ্য বায়োডাইভার্সিটি বলে থাকি। বলবে, হ্যাঁ, প্রত্যেকে বলবে, ফাদার অফ দ্য বায়োডাইভার্সিটি কাকে বলে? ফাদার অফ দ্য বায়োডাইভার্সিটি বলো, ফাদার অফ দ্য বায়োডাইভার্সিটি কোন বিজ্ঞানীকে বলে? ইও উইলসন। বাকিরা? গুড মর্নিং শ্যামসুন্দর। বলো, ফাদার অফ দ্য বায়োডাইভার্সিটি কাকে বলে? আগের দিন যারা ক্লাসটা করেছো তারা বলতে পারবে। আজকে আমরা পড়বো, চলো আজকে আমরা পড়বো জীববৈচিত্র্যের গুরুত্ব। তো আমরা সেই গুরুত্বটা পড়ি, স্টার্ট করি, চলো। কি ভাবছো এত? হাতে আর 3 মাস সময়, আর ঠিক তারপরেই তোমাদের ফাইনাল এইচএস এর পরীক্ষা। এখনই যদি শুরু না করে তাহলে পস্তাতে হবে, কারণ থার্ড সেমিস্টারে সেই সুযোগ আছে যেখানে তুমি 40-এ 40 পেতে পারো।
কেন পেতে পারো? কারণ এইখানে তোমাদের এমসিকিউ কোশ্চেন থাকছে, যেখানে তুমি ফুল মার্কস পেতে পারো। এবং ফোর্থ সেমিস্টারে তোমরা প্রত্যেকে জানো যে যেহেতু সেখানে লিখিত উত্তর লিখতে হবে, সেখানে ডেসক্রিপটিভ অ্যান্সার লিখতে হবে, তাহলে সেখানে গিয়ে তোমাদের নম্বর কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ঠিক সেই কারণেই যদি তোমরা থার্ড সেমিস্টারটা একটু খেটে ভালো নম্বর করতে পারো, ফোর্থ সেমিস্টারে সামান্যতম একটু নম্বর কমলেও কোনো অসুবিধা হবে না, তোমাদের বরং মেকআপ হয়ে যাবে। এবার ভাবছো এই এত বড় সিলেবাস কিভাবে 3 মাসের মধ্যে তোমরা শেষ করবে? চিন্তা নেই, আমরা তো আছি। আমাদের এলিট একাডেমি তোমাদের জন্য স্পেশাল ইনিশিয়েটিভ নিয়েছে। আমাদের এলিট একাডেমিতে তোমাদের জন্য রেকর্ডেড ক্লাস তো থাকছে, তার পাশাপাশি যারা এখন থেকে পড়াশোনাটাকে শুরু করতে চাইছো তাদের জন্য লাইভ ডাউট ক্লিয়ারেন্স সেশন থাকছে। তার সঙ্গে প্রতিটি চ্যাপ্টারের এমসিকিউ ভিত্তিক নোটসপত্র, তার পাশাপাশি থাকছে তোমাদের প্রতিটা চ্যাপ্টারের 150 থেকে 200 এমসিকিউ, যেন তোমাদের প্র্যাকটিসটা আরো যেন সহজ হয়ে যায়। তার সঙ্গে প্রতি সপ্তাহে আমাদের এলিট একাডেমির টিচাররা লাইভ মক টেস্ট নিচ্ছেন এবং তার পাশাপাশি তার সলিউশন নিয়েও কিন্তু আলোচনা করে দিচ্ছে। তাই আর একটি দিনও সময় নষ্ট না করে ক্লাস 12 আর্টসের বিদ্যার্থী ব্যাচ আমাদের এলিট একাডেমিতে জয়েন করে নাও। মাত্র 399 টাকায় তোমরা পুরো কোর্সটা পেয়ে যাচ্ছ। এবং এখানে আমরা 10টা সাবজেক্ট তোমাদের অফার করছি। 10 সাবজেক্ট কি? বাংলা, ইংরেজি, দর্শন, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সংস্কৃত, অ্যারাবিক, ইএনভিএস। সুতরাং ব্যাচটি জয়েন করো এবং লাইভ ক্লাস এবং এমসিকিউ প্র্যাকটিস করতে থাকো। জীববৈচিত্র্যের গুরুত্ব বিভিন্ন রকম ভাবে গুরুত্ব রয়েছে। একটা ধরো সামাজিক গুরুত্ব, একটা বাস্তুতান্ত্রিক গুরুত্ব, একটা অর্থনৈতিক গুরুত্ব, এগুলো অনেক অনেক গুরুত্ব রয়েছে, ঠিক আছে? তো এই গুরুত্বগুলোকে আমরা বিভিন্ন ভাবে দেখে থাকি। আমরা কিছু কিছু ডিরেক্ট ভাবে পেয়ে থাকি, কিছু কিছু ইনডিরেক্টলি পেয়ে থাকি। তাহলে আমরা ডিরেক্ট ভাবে যেটা পেয়ে থাকি, মানে জীববৈচিত্র্য থেকে, মানে জীববৈচিত্র্য বলতে কি, মানে বিভিন্ন প্রকারভেদ, তাই তো? যেগুলোতে প্রাণ আছে। প্রাণ কোথায় কোথায় আছে? উদ্ভিদ, প্রাণী এবং মাইক্রো অর্গানিজম। প্ল্যান্ট, এনিম্যাল, মাইক্রো অর্গানিজম, উদ্ভিদ, প্রাণী এবং অণুজীব, তাই তো? এই তিনটে জিনিস আমরা মেনলি প্রাণ পাই। তাহলে এই যে প্রাণ আছে তাদের বিভিন্ন প্রকারভেদ, তাদের বিভিন্ন পার্থক্য, এইটাই হচ্ছে আমাদের মেনলি জীববৈচিত্র্য। পার্থক্য আবার বিভিন্ন ভাবে পাই, আকারের দিক থেকে পাই, লিঙ্গর দিক থেকে পাই, প্রজননে পাই, বিভিন্ন ভাবে আমরা তাদের পার্থক্যকে পেয়ে থাকি, তাই তো? তাহলে এই জীববৈচিত্র্যের উপর নির্ভর করে আমরা কি কি গুরুত্ব পেয়ে থাকি? একটা পেয়ে থাকি প্রত্যক্ষভাবে গুরুত্ব, একটা পেয়ে থাকি পরোক্ষভাবে গুরুত্ব। প্রত্যক্ষভাবে গুরুত্ব কোনটা? প্রত্যক্ষ মানে আমরা ডিরেক্টলি তার উপর নির্ভর। আমরা ডিরেক্টলি আমাদের জীববৈচিত্র্যের উপর কি কি ভাবে নির্ভর হতে পারি বলো তো? আমাদের যে চারিপাশে যে আমাদের বাস্তুতন্ত্রটা রয়েছে তার উপর আমরা ডিরেক্টলি কিভাবে নির্ভর হতে পারি? ডিরেক্টলি কিভাবে নির্ভর হতে পারি, আবার ইনডিরেক্টলি কিভাবে নির্ভর হতে পারি? একটা বলো তো, ডিরেক্টলি যেভাবে নির্ভর হতে পারি, আমাকে একটা উদাহরণ দাও। একটা উদাহরণ দাও যেটার কারণে আমি ডিরেক্টলি আমাদের জীববৈচিত্র্যের ওপর নির্ভরশীল। আমরা প্রত্যেকে নির্ভরশীল। প্রাণী, উদ্ভিদ, মাইক্রো অর্গানিজম প্রত্যেকে একে অপরের ওপর নির্ভরশীল। ফুড চেনের ক্ষেত্রে কথাটা আমি বারবার রিপিট করেছিলাম, তাহলে এখানে সেটা কিন্তু বলা যাবে। বলো। বলো প্রত্যক্ষ গুরুত্বের মধ্যে আমরা কি দিতে পারি? ম্যাম আমি নতুন ভর্তি হয়েছি, আপনার এই ক্লাসটা আমার প্রথম, তাই আমার জানা নেই এটা। আচ্ছা ঠিক আছে মধুমিতা, অসুবিধা নেই। তুমি আজকে প্রথম লাইভ ক্লাসে, তাই তো? তাহলে তুমি আগে আমাদের কিন্তু একটা অধ্যায় পুরো কমপ্লিট হয়ে গেছে, সেই অধ্যায়ের ক্লাসগুলো তুমি একটা একটা করে করো, তোমার কমপ্লিট করে রেখো। আর আজকে যেটা দ্বিতীয় অধ্যায় জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি, সেটা আজকে সেকেন্ড ক্লাস। সেই চ্যাপ্টারের আজকে সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস জাস্ট একটা হয়েছে, তুমি সেই ক্লাসটাও করে নিও। আর এটাকেও তুমি লাইভে কন্টিনিউ করতে থাকো। আর তার পাশাপাশি তুমি রেকর্ডেড ক্লাসগুলো কিন্তু প্রথম অধ্যায় করতে থেকো, নইলে কিন্তু তুমি পিছিয়ে পড়বে। পরীক্ষা কিন্তু আর মাত্র হয়তো 3 মাস। এটা কোন জুন মাস? জুন, জুলাই, আগস্ট। আগস্টে কিন্তু পরীক্ষা হবে, আগস্টের লাস্টে হোক বা মিডে হোক, আগস্টে কিন্তু পরীক্ষা হবে। সেহেতু মানে কমপ্লিট করে নিও। সৃজা, ওষুধ পেতে পারি, খাদ্যের বাসস্থান, একদম। আমরা ওষুধটা পাবো, কিন্তু ওষুধটা আমরা ডিরেক্টলি বলবো না। ওষুধটা আমরা প্রত্যক্ষ ভাবেই বলবো, ওষুধ, খাদ্য, বাসস্থান, একদম।
চিকিৎসা ক্ষেত্রে খাদ্যের জন্য, বাসস্থানের জন্য, তারপর বস্ত্রের জন্য কিন্তু আমরা পেয়ে থাকি। তাহলে প্রত্যক্ষ গুরুত্বতে আমরা কি লিখতে পারি? খাদ্য, বাসস্থান, বস্ত্র, তারপর চিকিৎসা ক্ষেত্রে বা ঔষধ প্রস্তুতিতে, তাই তো? তাহলে পরোক্ষটা বলো তো, পরোক্ষটা একটা বলো কি হবে? পরোক্ষটা বলো কি হবে? পরোক্ষভাবে আমরা কিভাবে নির্ভরশীল? পরোক্ষভাবে আমরা কি বলতে পারি? বাস্তুতান্ত্রিক গুরুত্ব, বাস্তুতান্ত্রিক গুরুত্ব, তারপর বলতে পারি সামাজিক গুরুত্ব, তারপর বলতে পারি অর্থনৈতিক, আবহাওয়া নিয়ন্ত্রণে, জলবায়ু নিয়ন্ত্রণে, ঠিক আছে? আমরা এই গুরুত্বগুলো আমরা পরোক্ষভাবে বলতে পারি। চলো, হ্যাঁ, O2 CO2 ভারসাম্য একদম আমাদের যে সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে যে গাছ নেয়, আবার গাছ যেটা আমাদের ফিরিয়ে দেয়, আমরা ত্যাগ করি, আমরা গ্রহণ করি, এই যে একটা সার্কেল ঘটে, সেটাও কিন্তু একটা পরোক্ষভাবে নির্ভরশীল। ঠিক আছে, চলো তাহলে আমরা এবার দেখি কি কিভাবে কোনটার সাথে কিভাবে কানেক্টেড আমরা দেখতে থাকি। তাহলে আমরা প্রথমে দেখবো কি প্রত্যক্ষ গুরুত্ব। প্রথমে আমরা দেখবো প্রত্যক্ষ, যেটা আমাদের ডিরেক্টলি আমরা সবুজ উদ্ভিদ যা খাদ্য উৎপাদক, আমাদের সবুজ উদ্ভিদ হলো আমাদের খাদ্য উৎপাদক, যেটা জীববৈচিত্র্যের ফলে পৃথক প্রকৃতির খাদ্য পাওয়া যায়। সবুজ উদ্ভিদ, হ্যাঁ। এবার বলো আমাকে, কন্দ জাতীয় উদ্ভিদ, আমরা কয়েকটা মানে উদ্ভিদের নাম দেখব যেটা থেকে আমরা খাদ্য পেয়ে থাকি। এই নামগুলো কোনটা কোন জাতীয় খাদ্য জাস্ট এটা জেনে রাখো, এটা তোমরা প্রত্যেকেই জানো, ছোট থেকে পড়েছো। বলো কন্দ জাতীয় উদ্ভিদের উদাহরণ কি হবে? কন্দ জাতীয় উদ্ভিদের উদাহরণ কি হবে? তারপর ডাল শস্য জাতীয় উদ্ভিদ, তারপর বাগিচা ফসল, নামগুলো বলো, একটা একটা করে বলো, প্রত্যেকে বলবে, এগুলো প্রত্যেকে জানো। বাগিচা ফসলের উদাহরণ দাও। তারপর মশলা পাই আমরা কোথা থেকে? মশলা জাতীয় উদ্ভিদের নাম বলো। তারপর শর্করা পাই, শর্করা মানে কি? আমাদের চিনি, তাই তো? শর্করা জাতীয়, এগুলো কি হতে পারে? কন্দ হচ্ছে আলু, আদা, এগুলো, তাই তো? তাহলে কন্দ আমরা কি লিখতে পারি? কন্দ লিখতে পারি আমরা আলু, তারপর আদা, আর ডাল শস্য কি লিখতে পারি? রাকেশ কি বললো? চা। হ্যাঁ, বাগিচা ফসল কি হবে? চা, কফি, তাই তো? ডাল শস্য বলো, ডাল কি হবে বলো? ডাল কি হবে বলো? আর একটা দেওয়া হয়নি, তন্তু জাতীয়। এই রেজাল্টটা এতটা বড় না। তন্তু জাতীয় ফসল, এটা কি হবে? মসুর, তাই তো? মসুর ডাল, মসুর, মুগ। মশলা জাতীয় বলো, মশলা কি হবে? বাগিচা, চা, কফি, একদম। এ কি হবে? মশলা জাতীয় কি হতে পারে? দারুচিনি, এলাচ। তন্তু কি হবে? ঈশিতা, কার্পাস। কার্পাস কি হলো? তন্তু, তাই তো? কার্পাস হলো তন্তু। এটা হলো আমাদের কার্পাস জাতীয় তন্তু। আর কি হতে পারে? ধান, গম,
ভুট্টা, জোয়ার। তারপর মশলা জাতীয়তে আমরা কি লিখতে পারি? এলাচ, দারুচিনি ইত্যাদি। আর একটা বলো শর্করাটা কি হবে? সুগার কেন। সুগার কেন কাকে বলে বলো তো? আখ। আমরা বলি না আখ, লবঙ্গ, একদম। সুগার কেন কাকে বলি বলতো? সেই আখের রস খাই না আমরা? আমাদের শর্করা হচ্ছে আমরা আখ থেকে আমরা পেয়ে থাকি, আমরা আখ থেকে পাই। ওটা কি হবে আমাদের? আখ। ঠিক আছে, এইগুলো ধান, গম, পাট, একদম। লবঙ্গ, লবঙ্গ হবে কিসে? মশলাতে যাবে লবঙ্গ। প্রত্যেকটা নিচে অত ইত্যাদি দিয়ে দিলাম। ঠিক আছে, ইটিসি আরো অনেক আছে, জাস্ট জেনে রাখো এগুলো। এগুলো তোমরা সবাই জানো, প্রত্যেকেই জানো, নতুন করে বলার নেই। আমরা তাহলে এই যে আমরা একটা জীব বৈচিত্র্য দেখলাম বিভিন্ন রকমের, প্রত্যেকে কিন্তু আলাদা। চা বাগিচা ফসল, কিন্তু চায়ের ধরন আলাদা, কফির ধরন আলাদা। তাহলে তাদের মধ্যে আমরা বিচিত্র দেখতে পাই। এই জন্য আমরা বলি আমাদের এতগুলো জীব বৈচিত্র্য আমরা এখানে পেলাম। তাহলে এই জীব বৈচিত্র্য গুলো থেকে আমরা খাদ্য পেয়ে থাকি। তাহলে আমরা আমাদের জীব বৈচিত্র্যের ওপর আমরা ডিরেক্টলি ইনভলভ কিসের মাধ্যমে? খাবারের মাধ্যমে। ঠিক আছে, ঠিক আছে, চলো তারপর কি? তারপর রয়েছে আমাদের বস্ত্র। এটা ক্লাস 12 এর সেমিস্টার 3 এর বায়োডাইভার্সিটি ক্লাস। ঠিক আছে রাকেশ, তোমার বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে, তোমার পরিবেশবিদ্যা হয়তো সাবজেক্ট নেই বা আছে আমার জানা নেই। এটা ক্লাস 12 সেমিস্টার 3 এর পরিবেশবিদ্যা ক্লাস, বায়োডাইভার্সিটির অধ্যায়। ঠিক আছে, চলো তাহলে বস্ত্রের উপর আমরা কি কিভাবে নির্ভরশীল? খাদ্যের চাহিদা পূরণের পর মানুষের পরবর্তী চাহিদা হলো বস্ত্র। একদম একদম পরবর্তী চাহিদা আমাদের কি? বস্ত্র। শুধু তো খেলে হবে না, জামা কাপড়ও তো পরতে হবে, ভালো ভালো জামা কাপড় পরতে হবে। জামা কাপড় তো প্রত্যেকেই পরি, তারপর কি? ভালো ভালো পরতে হবে, রেশমের সুতোর পরতে হবে, এইসব শাড়ি পরতে হবে, তাই তো? রেশম, তসর, এগুলো আমরা কোথা থেকে পাই? তাহলে আমরা সুতির বস্ত্র তৈরি হয় কোথা থেকে? কার্পাস তুলো থেকে। এগুলো অনেক ঢালাই পেটাই করে তৈরি করা হয়। আর রেশম কীটের গুটি, একটা গুটি পোকা হয় রেশম কীট, রেশম গুটি এরকম পোকা হয় লম্বা ধরনের, মানে ডোরা কাটা থাকে, রেশম কীট বলে। এই রেশম কীটের পোকা থেকে রেশম সুতো আবিষ্কার করা হয়। এটার উপর একটা মানে প্রচুর গবেষণা করা হয়। সেরিকালচারের একটা ফার্ম আছে আমাদের বহরমপুরে, আছে, বহরমপুরেও তৈরি করা হয়। এই রেশম কীট থেকে রেশম সুতো তৈরি করা হয়, এবং এই রেশম সুতো থেকে আমাদের যেগুলো আমাদের সিল্ক বস্ত্র পাই আমরা, সেই সিল্ক জাতীয় বস্ত্রগুলো আমরা কিন্তু এই রেশম সুতো থেকে তৈরি হয়। তাহলে রেশম সুতোটা আমরা কোথা থেকে পাই? রেশম কীট থেকে। একটা কীট পতঙ্গ যেটা রেশম কীট বলি আমরা, সেই রেশম কীট থেকে আমরা রেশম সুতো তৈরি হয়। সেই রেশম সুতোর মাধ্যমে আমাদের সিল্ক জাতীয় জামা কাপড় বা বস্ত্রগুলো তৈরি হয়। ঠিক আছে, তারপর পশমের জামা কাপড় গরম হয় বলি না, পশমের জামা গরম হয়, তুলো তুলো জামা, সেগুলো কোথা থেকে হবে? তো ভেড়ার লোম থেকে। ভেড়ার লোম থেকে আমরা কি পাই? আমরা ভেড়ার লোম থেকে কি পাই? পশমের যেগুলো জামা হয় গরম ধরে, যেগুলো আমাদের ভেড়ার লোম থেকে আমাদের পশমের। তোমাদের বাড়িতে কম্বল আছে? কম্বল, যেগুলো কম্বলে বলি না, শীতে আমরা নিচে পেতে বসি, কম্বল খুব গরম হয়, কালোই হয় মেনলি, সাদাও হয়, সাদা কম্বলও পাওয়া যায়। সেই পুজোর কাজে লাগে কম্বলের আসন, সেই কম্বলের আসনও কিন্তু ভেড়ার লোম থেকে হয়। ঠিক আছে, যখন প্রথম যখন কেনা হয়, তুমি যখন নতুন কিনবে, প্রচন্ড পরিমাণে লোম ঝরে ওখান থেকে, একটা মানে ধরে আস্তে আস্তে ইউজ করতে করতে সেটা একটা নির্দিষ্ট লিমিটে চলে আসে। তাহলে প্রথম তুমি যেখানে পাতবে প্রচন্ড লোম ঝরে। ঠিক আছে, তাহলে ভেড়ার লোম থেকে আমাদের পশমের জামা কাপড় তৈরি হয়, আমাদের কম্বল জাতীয় আমাদের যেগুলোতে বসি সেই কার্পেট গুলোও তৈরি হয়। তাই বস্ত্র উৎপাদনে মানুষ জীব বৈচিত্র্যের উপরেও নির্ভরশীল। তাহলে আমরা বস্ত্র উৎপাদনের ক্ষেত্রেও জীব বৈচিত্র্যের উপর আমরা কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে থাকি। ঠিক আছে।